বাংলাদেশের রাজনীতি কি এখন জোটের রাজনীতি? ক্ষমতাসীন মহাজোট ২০ দলীয় জোটের পর রাজনীতিতে এখন ৫ দলীয় জোটের আগমনী বার্তা। গণফোরাম, সিপিবি, জাসদ, বাসদ ও নাগরিক ঐক্য থাকছে এ জোটে। গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন এ জোটের উদ্যোগ নিয়েছেন। বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ ও গণফোরাম ইত্যাদি মিলেও একটি জোট হয়েছিল, কিন্তু ডক্টর কামালের এবারের উদ্যোগের সাথে নেই এ দুটি দল। এছাড়াও বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। জনগণের প্রত্যাশা পূরণ তো দূরের কথা, জোটই টেকেনি। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই আরও অনেক পরিবর্তন হতেই পারে জোটগুলিতে। শুধু দর্শক, RSRM ২৪ ঘন্টায় স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া কাজল। আমার সাথে বিষয় নিয়ে আলোচনার জন্য আছেন, আজকে আমাদের বিষয় হচ্ছে জোট, মহাজোট, বিকল্প জোট। আর এ নিয়ে আমার সঙ্গে আলোচনার জন্য আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, আছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ, এবং আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আপনাদের স্বাগত। আমরা প্রথমেই আজকে একটা নিউজ করেছি আপনি জোট নিয়ে, আমরা প্রথমে সেই সংবাদটি দেখে নিচ্ছি। আমরা সংবাদটি দেখে তারপরে আলোচনায় যাচ্ছি। সংবাদটি বোধহয় সংযোগে একটু বিলম্ব হচ্ছে। আমরা কি এই সংবাদটি দেখতে পাবো এখন? ২০০১ সালের নির্বাচনের আগে জামায়াত, জাতীয় পার্টি আর ইসলামী ঐক্য জোটকে নিয়ে ৪ দলীয় জোট গঠন করে বিএনপি। রাজনৈতিক মেরুকরণ আর ভোটের সমীকরণে ওই জোটের কলেবর বৃদ্ধি পেয়ে রূপ নিয়েছে ২০ দলীয় জোটে। ৪ দলীয় জোটের সঙ্গে পাল্লা দিতে ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল পরিণত হয় মহাজোটে। গত নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেয় মহাজোটের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে নেই। দুই জোটের বাইরে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে বিকল্প রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু ফলপ্রসূ হয়নি সেসব উদ্যোগ। জনগণের প্রত্যাশা পূরণ তো দূরের কথা, জোটই টিকেনি। এমন বাস্তবতায় আবারও একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিল সমমনা কয়েকটি দল। কয়েকদিনের মধ্যেই জাতীয় কনভেনশনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জোটের উদ্যোক্তারা। আমরা যারা যারা আলোচনা করছি তারা মিলে যদি একটা ঐকমত্যে আসতে পারি, তাহলে এটাকে একটা প্রস্তাবনা হিসেবে নিয়ে হয়তো একটা জাতীয় কনভেনশনের মধ্যে দিয়ে সম্মিলিত ইচ্ছা চিন্তার প্রতিফলন হিসেবে তৃতীয় রাজনৈতিক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করব। প্রস্তাবিত জোটে থাকছেন না বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী আর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা ওনাদের যে ভূমিকা রাজনীতিতে, তাতে ওনাদের আমাদের সঙ্গে আসার খুব সুযোগ আছে বলে আমি মনে করি না। উদ্যোক্তারা বলছেন, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে উদ্বেগ উৎকণ্ঠায় আছে সাধারণ মানুষ। অনিয়ম দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, মানুষের আকাঙ্ক্ষাই একটা বিকল্প জোটের। মানুষের সামনে একদিকে আপদ, আরেকদিকে বিপদ। সুতরাং এই দুই শক্তির ভিতরে যেই ক্ষমতায় আসুক না কেন, এইটা অনেকটা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দেওয়ার মতো রূপান্তর। একটা বিকল্প রাজনৈতিক শক্তি হওয়া উচিত, যেটা এই সমস্ত জটিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে কোনো দলবাজি নয়, কারোর প্রতি বিদ্বেষ নয় ব্যক্তি বা দলের প্রতি, বরঞ্চ দেশের কথা ভেবে সামগ্রিক বিশ্বপট বিবেচনায় রেখে আজকের প্রযুক্তিগত এই উন্নয়নের সময় যথাযোগ্য ভূমিকা পালন করতে পারে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালকও মনে করেন, এমন জোট গঠনের উপযুক্ত সময় এখনই। তবে সফলতা নির্ভর করবে তাদের কর্মসূচির উপর। যদি সুনির্দিষ্ট বিকল্প রাজনৈতিক কর্মসূচি, যেটি জনকল্যাণমুখী এবং এখন যেই পরিবেশটা, সেই পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি কর্মসূচি নিয়ে প্রচেষ্টা হয়, উদ্যোগ হয়, তাহলে সেটি আমার মনে হচ্ছে যে একটা খুব সম্ভাবনা রয়েছে। বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠার সহায়ক পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান টিআইবির এই শীর্ষ কর্মকর্তা। রিপোর্টটি আমরা দেখলাম, এবার আমরা আলোচনায় যাচ্ছি। আমি প্রথমেই মাননীয় মন্ত্রীর কাছে যাচ্ছি। নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। আমরা যতদূর জেনেছি, আওয়ামী লীগ ও বিএনপি দ্বিদলীয় মেরুকরণের বাইরেই বিকল্প রাজনৈতিক জোটটি হবে। বিকল্প যারা বাকি সবাইকে নিয়ে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথমে 5টি দল থাকছে, আরও দরজা সবার জন্যই খোলা থাকছে, যেমনটি আমরা জেনেছি। আপনি কি ভাবছেন নতুন জোট নিয়ে? এখানে ভাবনা তেমন কিছু আছে বলে আমি মনে করি না, কারণ রাজনীতিতে
জোট, আপনি যেটা বলেছেন জোট, মহাজোট, বিকল্প জোট, নানাভাবে অনেক কিছু আসবে। তবে খেলা কিন্তু আসলে দুদলেই হয়। 3 দলে যদি 3টি দল থাকে তাহলে একটি দল অপেক্ষা করে খেলার জন্য। তো এখন মাঠে খেলা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট, আর অপরদিকে জামাত বিএনপির নেতৃত্বাধীন স্বাধীনতা বিরোধী শক্তির এক খেলা। এই খেলা ওনার বিকল্প জোট কি খেলবেন আমি জানি না। তবে এই ধরনের জোট অনেক, এই যে যারা একত্রিত হচ্ছে তারা এই ধরনের জোট অনেকেই করেছে। আমি যদি বলি যে ওই যে কুজোর চিত হয়ে শোয়ার স্বাদ হয়েছে, তো এই ধরনের একটা বিষয় আর কি এই ধরনের জোট। কারণ অন্ধ লোক যেমন মনে করেন যে কিছু যখন হারিয়ে ফেলে তখন সে হাতড়ে বেড়ায়, সেটা খোঁজার চেষ্টা করে। তা ওই রকমই রাজনীতিতে যাদের এই অন্ধত্বের মতোই, অন্ধের মানুষের মতোই তারা অনেক কিছু, অনেক সময় ক্ষমতায় যাওয়ার প্রত্যাশায় তারা অনেক কিছু হাতড়ে বেড়ায়। তাই হাতড়ে বেরিয়ে যখন বিফল হয় তখন তারা ব্যর্থ মনোরথ হয়ে ঘরে ফিরে আসে, এরকম অবস্থা আর কি। আপনি রবীন্দ্রনাথের একটা কবিতা নিশ্চয়ই পড়েছেন, ওই যে খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। তাই এরকম মানে সংক্ষিপ্ত বিষয়টা হলো একজন পাগল গলায় লোহার শিকল, সেই শিকলকে পরে যখন শোনা হয় তখন আর পরশ পাথর খুঁজতে খুঁজতে সে আর বয়স হয়ে গেছে, আর ফিরে পাওয়ার কিছু নেই। যারা একত্রিত হয়েছে তাদের অবস্থা তাই দাঁড়িয়েছে। এরপর তো অনেক জোট টোট অনেক কিছু করেছে, কিন্তু তারা কিছুই শেষ পর্যন্ত আউটপুট দিতে পারে। হান্নান শাহ, একই বিষয় আপনার কাছে জানতে, আপনি এই জোটের গঠনটা কিভাবে দেখছেন? আমি পরে মান্না ভাইয়ের কাছে আসছি। বর্তমানে বাংলাদেশে দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বে দুটি জোট রয়েছে এবং বাংলাদেশের মানুষ বর্তমানে যত রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে তার বেশিরভাগই তারা দেখছেন যে এই দুটি জোটই করছে, একটা সরকারের পক্ষে আর একটা বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে। এমত অবস্থায় আমাদের এই জোটের বাইরে তো আরও অনেক দল রয়ে গেছে, তাদেরও নিজস্ব মতামত আছে। কিন্তু আমি বিনয়ের সাথে বলবো, আমরা যদি জনগণের সাপোর্ট বিভিন্ন রাজনৈতিক দলের দিকে দেখি তাহলে আজকে আমরা যা জানতে পারলাম ওই জোটে যেমন সিপিবি বলেন বা অন্যান্য যারা বাসদ বা জাসদ, এখন তো আমি একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে জাসদ তো দেখি সরকার দলও আছে, আবার দেখলাম এখানেও তাদের নাম দেখলাম, জাসদের বিভাজন আছে, মানে জাসদ রব সাহেবের নেতৃত্বে। রবটা লেখা ছিল না, তো তাই আমি একটু বিভ্রান্ত হয়ে গেছি। আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এইদিকে ওনারা একত্রিত হয়েছেন, ভালো কথা। তো অতীতে আমরা দেখেছি ডক্টর কামাল হোসেন এই দেশের এবং ইন্টারন্যাশনালি খুবই নামকরা লয়ার, কিন্তু রাজনীতিতে উনি কতটুকু সফল হয়েছেন সেটা দেশবাসী জানে। তো যে কোনো জোটকে নেতৃত্ব দিতে হলে যেরকম জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা হতে হয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, বা সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের বিচক্ষণতার ব্যাপারে, সেটা আমি কিন্তু এই জোটে এখনো দেখতে পাচ্ছি না। যারাই আসতেছেন তারা কোনোদিন সরকার গঠন করেছেন বলে আমার সরকারের অংশীদার ছিলেন। ডক্টর কামাল হোসেন মন্ত্রী ছিলেন, রব সাহেব ছিলেন। হ্যাঁ, রব সাহেব ছিলেন, কিন্তু তাদের প্রত্যেকের পিছনে একটা একটা করে টাইটেল আওয়ামী লীগ আবার দিয়ে দিয়েছিল। তাই আমি সেদিকে যাচ্ছি না। নতুন জোট হলে ভালো কথা, ওনারা যদি বিকল্প ধারায় বাংলাদেশের মানুষের মন জয় করতে পারেন এবং আমাদের ভাষায় যে বর্তমানে যে সরকার আছে যেটাকে আমি ব্যক্তিগতভাবে অনৈতিক সরকার বলি, সেই সরকারকে সরাতে পারেন। আপনাদের সহযোগী হয়ে না, আপনারা তাদের সহযোগী হয়ে করলে তো ভালো, আর যদি ওনারা একা করতে পারেন তাতে আপত্তির কিছু নেই। যেন মাহমুদুর রহমান মাননীয় মন্ত্রী যেটি বলছিলেন, 2 দলে খেলা হয়, 3 দলে খেলা হয় না, এবং ক্ষমতায় যাওয়ার প্রত্যাশায় জোট। দুজনের আলোচনার প্রেক্ষিতে আপনার বক্তব্যটা আমি শুনতে চাচ্ছি। ওই প্রশ্নটা ধরে যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞেস করেন তাহলে এইটাও ট্র্যাডিশনাল চিন্তা। ট্র্যাডিশনাল কেন বলছি, ধরেন যে ব্রিটেন গণতন্ত্রের একটা মানে উদাহরণ দেওয়ার মতো দেশ, সেইখানে এখন লিবডেম হয়েছে, থার্ড পার্টি। আপনি যদি জার্মানিতে যান তাহলে ওইখানে গ্রিন মুভমেন্ট, গ্রিন পার্টি হয়েছে, তারা পাওয়ার শেয়ার করে। জাপানে কিছুদিন আগে ইলেকশন হয়েছে, সেখানে HRP, হ্যাপিনেস রিয়েলাইজেশন পার্টি। বেসিক্যালি এইটা ছিল একটা গবেষণাধর্মী, মানুষের মন পরিষ্কার করবার, ওই আত্মাশুদ্ধিদের যেরকম বলে এইরকম টাইপের একটা অর্গানাইজেশন।
তারা ইলেকশন করেছে এবং তাদের ওখানে একটা মন্ত্রী আছে। আর সারা বিশ্বে কিন্তু এখন ওই যে বলছে ট্র্যাডিশনাল দ্বিদলীয় ব্যাপারটা যেরকম করে বলা হচ্ছে, পাকিস্তানে দেখেন এটা তো দ্বিদলীয় ব্যাপার নেই, নতুন একটা একদম নতুনই একটা শেপ হ্যাঁ, নিয়েছে। ইমরান খানের যেটা। তারপরে আপনি দিল্লিতে যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনে আম আদমি পার্টির বিজয়। তারপরে সেখানে জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতেছে বটে, এখন পর্যন্ত কিন্তু সেইখানে কোনো সরকার গঠন করতে পারেনি, বরঞ্চ কেজরিওয়াল নতুন করে সেখানে নির্বাচন দাবি করছেন। সো এইটা কোনো সেট জিনিস নয় যে দুই দলই থাকবে, অন্য কিছু হতে পারবে না। যদি এরকম হয় বাস্তবত জনগণের কাছে দুই দলীয় যে ধারা চলছে সেটা তাদের কাছে সন্তোষজনক, তাদের মধ্যে কোনো অসন্তোষ নেই, বিক্ষোভ নেই, দুঃখ নেই, তাহলে এটাই চলবে। চাইলেও জোর করে কেউ 3 নম্বর একটা ধারা করতে পারবে না। কিন্তু দুই দলীয় ধারার মধ্যে যদি মানুষের প্রশ্ন তৈরি হয়ে যায়, তাইলে মানুষ নতুন আপনি কি মনে করেন সেই প্রশ্নটা অলরেডি তৈরি আমি হয়েছে? মনে করি না, এটা একটা বাস্তব বিষয়। সেটা হচ্ছে যেরকম করে বললেন ব্রিগেডিয়ার হান্নান শাহ যে 5 তারিখের নির্বাচনের নামে যে প্রহসনটা হলো, মানে উনি একটা সাইড বলেছেন, উনি বলছেন সরকার এটাকে উনি বৈধ বা যা হোক ইত্যাদি মনে করেন। আমি নিজেও মনে করি যে এটা কোনো নির্বাচন হয় নাই, এটাকে নির্বাচিত সরকার বলা যায় না। কিন্তু ভিন্ন দিকে দেখেন 5 তারিখের এই নির্বাচনের ঘটনাকে প্রতিরোধ করবার জন্য তারা যে কর্মসূচি দিয়েছিলেন, এইটা মানে এত দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছেন যে আমি এখন এই দলকে মনে করি যে তারা পরাজিত হয়েছেন। আপনি 20 দলীয় জোটের কথা বলছেন? হ্যাঁ, কারা? জি জি, আচ্ছা। বিএনপির নেতৃত্বে যে জোট, বিরোধী দলের জোট আন্দোলন করেছিলেন, সেটা একটা পরাজিত হয়েছেন, বিধ্বস্ত বিপর্যস্ত প্রায়। তারা নতুন করে আবার আন্দোলনের মাঠে যাবার চেষ্টা করছেন, কিন্তু সেই আন্দোলনের মাঠে তারা খুব ভালো করে যে যেতে পেরেছেন সেরকম না। বড় একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মানুষের কাছে এখনকার এই অভিজ্ঞতা, বিশেষ করে আমি দেখি যে মিডিয়াতে সব কিছু আলোচনা হয় বলে মানুষ দেখছে যে শুধুমাত্র একটা সরকার বদলের আন্দোলনে কি যথেষ্ট নাকি। আওয়ামী লীগ যদি ধরেই নিলাম যে আওয়ামী লীগকে মানুষ চাচ্ছে না ভোট দিন, তারপরে আসবে কি বিএনপি জামাতের জোট, তারা কি ভালো কিছু করতে পারবে? তারা সেরকম কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত দিতে পারে নাই, যে জন্যে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে। আমি মনে করি তৃতীয় ধারার পক্ষে মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, যার উপরে পা রেখে আমরা যাবার চেষ্টা করছি। সফলতা বিফলতা নির্ভর করে শেষ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা। মানে মন্ত্রী যেমনটি বলছিলেন যে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা এই জোট, সেটাই কি ব্যাপারটা কি তাই? না, আমরা এখনই ক্ষমতায় যাওয়ার চিন্তা করছি এরকম, এটা একটা আকাশ কুসুম কল্পনা হবে। কিন্তু আমরা মনে করি যে মানে ধরেন যেরকম করে ভোটের প্যাটার্নটা দেখা গেছে, ওরা বা আমরা এরকম বলি যে আওয়ামী লীগ আর বিএনপির বাইরে কিছু নেই, কিন্তু ভোটগুলো খেয়াল করে দেখেন অ্যাবসলিউটলি হয় আওয়ামী লীগ, নাহলে অ্যাবসলিউটলি বিএনপি, 2/3 অথবা প্রায় 3/4। তার মানে একটার উপরে এতই মানুষ বিরক্ত হয়ে যায় যে আরেকটার কাছে পুরোপুরি নিজেকে সমর্পণ করে, তার কাছে আশা করে। ওই অর্থে আমি মনে করি যে দ্বিদলীয় ধারাটা খুব শক্তিশালীভাবে আছে। তারপরেও তাদের ভোটের পার্সেন্টেজ যদি আমি ধরি, তাহলে এটা 30-60-60-এর মতো হবে, 40% মার্জিনাল। আমি মনে করি এই জায়গাতে আমাদের চাষ করার ক্ষমতা আছে, এবং তাদের অভ্যন্তরীণ ব্যাপার আমি প্রচুর পরিমাণে হতাশা দেখি উভয় পক্ষে, যে জন্য আমি মনে করি ভালো একটা রেজাল্ট হতে পারে। এটা মাঠে নামলে বোঝা যাবে। এটা কি মানে সারা দেশে কি আপনারা কোনো সার্ভে বা এরকম আনুষ্ঠানিক কিছু করেছেন এই হতাশা? ওই রকম অর্থে মানে অফিসিয়াল সার্ভে না, কিন্তু আমরা তো কাজ করছি সারা দেশে। আর রিয়াকশনগুলো শুধু যে সার্ভে করেই পাওয়া যায় তা না, টেলিভিশনে আপনাদের নিজেদের কাছে এই সম্পর্কে সার্ভে আছে, সবগুলো টেলিভিশন বলেন, নিউজ পেপার বলেন, দিচ্ছে তো মাঝে মাঝে। আমি আসবো আপনার কাছে আবার। দর্শক, এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় জোট, মহাজোট, বিকল্প জোট। জনাব শাহজাহান খান মাননীয় মন্ত্রী, যেমনটি আমরা মান্না ভাইয়ের কাছে ছিলাম, আমি একটা উদ্ধৃতি দিই তাহলে আলোচনার সুবিধা হবে আপনার। যেমন নতুন জোট গঠন সম্পর্কে জেএসডি সভাপতি আসম রব দৈনিক যুগান্তরকে বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের উপর ক্ষুব্ধ, কিন্তু তাদের কাছে বিকল্প কিছু নেই। এখন যারা সরকারে আছেন বা অতীতে যারা সরকারে ছিলেন, তাদের কারো উপরই মানুষ ভরসা পাচ্ছে না, আস্থা রাখতে পারছে না, তাই তারা তৃতীয় বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান দেখতে চাই। আমাদের একসময় নেতা, ছাত্র নেতা, পরবর্তী জাসদ নেতা, আমার অবশ্যই অনেক শ্রদ্ধার ব্যক্তি রব্বাইয়ের কথা, এটা নতুন না, এই কথা 72 সাল থেকে শুনে আসতেছি। সুতরাং এই কথা যে নতুন কিছু বললেন তা নয়। আর মান্না সাহেব বলেন তৃতীয় স্রোতের কথা, এই তৃতীয় স্রোত, তারপর তৃতীয় শক্তি, তারপর বিকল্প ধারা, নতুন ধারা, তৃতীয় ধারা ইত্যাদি নানা নামে
বাংলাদেশে যে নতুন ওনারা ধারা সৃষ্টি করছেন তা না। আপনার মনে আছে বোধহয় কাজী জাফর সাহেবও কিন্তু একসময় বলতেন তৃতীয় স্রোত সৃষ্টি করবেন। এখন তো আসছে তৃতীয় ধারা। হ্যাঁ, তৃতীয় স্রোত, তৃতীয় ধারা কিন্তু বহুল আলোচিত রাজনীতিতে, বহুল যে আওয়ামী লীগ বিএনপির বৃত্তের বাইরে যেতে হবে এমন একটা কথা কিন্তু প্রচলিত আছে। এটা আছে, কিন্তু এই বৃত্তের বাইরে কেউ যেতে পারছে না। তার কারণটা হলো যে তাদের এই যে যারা এই স্রোত ধারা ইত্যাদি চিন্তা করেন, জনগণের কাছে কতটুকু তাদের গ্রহণযোগ্যতা আছে, জনগণের জন্য তারা কতটুকু কি করেছেন, এবং এই যে আদর্শের কথা, আদর্শ ছাড়া তো রাজনীতি হবে না। আপনি কি আদর্শে বিশ্বাস করেন, কোন আদর্শের মানুষ আপনি, তার উপরে নির্ভর করবে আপনার সঙ্গে আমার সম্পর্ক। আমি যদি মান্না সাহেব অত্যন্ত একজন ভালো রাজনীতিবিদ, অনেক ভালো বলেন, একসময় তো ছাত্র রাজনীতিতে মান্না সাহেব একটা কিংবদন্তি ছিলেন, কিন্তু মান্না সাহেবেরই তো রাজনীতির আদর্শ আমার কাছে প্রশ্নবিদ্ধ। যেমন ওনাকে যদি বলি, আমি জানি না ওনার যুদ্ধকালীন অবস্থাটা ওনার কি সেটা জানা নেই, কিন্তু তারপরে স্বাধীনতার পরে জাসদ করলেন, ছাত্রলীগে ছিলেন, চাকসুর জিএস ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন, তারপরে ছাত্র রাজনীতি পরে জাসদ করলেন, তারপরে 10 দল যখন করলো জাসদ আওয়ামী লীগ মিলে, তখন সেই 10 দলের একটা মিটিং 1981 সালে মান্না সাহেবের নেতৃত্বে বাঁশ দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং উনি তারপরে কি করলেন, জাসদ ভাইয়া উনি বাসদ করলেন, বাসদ ভাইয়া আবার মাহবুব সাহেবে মানে বাসদ মাহবুব করলেন, তারপরে মাহবুব সাহেব ভেঙেই গেল এই দেশ থেকে ওনার কারণে। তারপরে জনতা মুক্তি পার্টি করলেন, একতা পার্টি করলেন, আওয়ামী লীগে জয়েন করলেন। এখন যে দলের নাম কি, নাগরিক ঐক্য, উনি এখন সভাপতি। প্রথমে সমাজতন্ত্র, তারপরে মহা কড়া সমাজতন্ত্র, তারপরে এখন কোন তন্ত্রে উনি বিশ্বাস করতেছেন আমি এটাই বুঝতেছি না। ওনার আদর্শিক ইয়েটা, আদর্শটা কি, এটা আমি ঠিক আমার কাছে প্রশ্নবিদ্ধ। সুতরাং এই যে আদর্শ কমিউনিস্ট পার্টি, তারপরে এই যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তারপরে আরও এই যে নানা আমাদের ইয়ে তো আমেরিকান এজেন্ট বলে অনেকে মনে করেন ডক্টর কামাল সাহেবকে, তাহলে এই যে এদেরকে সব মিলিয়ে মিশিয়ে কি হচ্ছে, এইটা হলো প্রশ্ন। যেহেতু তাদের জনগণের সঙ্গে সম্পর্ক এত এত দৃঢ় না, যে কারণে তারা জনগণ তাদের কথাটাকে লুফে নেবে। জনগণ সেই কথাটা, সেই লোকের কথাটাই শুনবে যে লোকটি তাদের কাছে গ্রহণযোগ্য। যেমন আপনাকে একটা জিনিস বলি, 70 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদের শ্রদ্ধেয় নেতা মৌলানা ভাসানী তিনি বলছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, পুরো বাংলা স্বাধীন করো। আমাকে একদিন চিটাগাংয়ের এক শ্রমিক নেতা বলছিলেন যে আমরা সব করলাম কি, মানে ভোট দিতে যাচ্ছি, বাসার ভাই জিন্দাবাদ, ভোট দিতে যায় সব নৌকায়। অর্থাৎ বাসার ভাই ওই এনটি নির্বাচনের লোক ছিলেন। তাহলে পরে কি দাঁড়াচ্ছে, একসময় ভারতে আন্দোলনের যারা আন্দোলন করতো তারা বলতো রুটিকে লিয়ে লাল ঝান্ডা, নেতাকে লিয়ে কংগ্রেস। তা এখন প্রশ্নটি হলো, নেতা তো ছড়িয়ে ছিটিয়ে আছে আওয়ামী লীগের মধ্যে আর বিএনপির এই জোটের মধ্যে, আওয়ামী লীগ জোট আর বিএনপি জোট। ওনারা এই ধরনের গ্রহণযোগ্য নেতৃত্ব যদি না পান, জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা, যার মানে কমিটমেন্ট, জনগণের বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের মনের কাছাকাছি, এটা তাদের প্রমাণ করতে হবে, তারা সেটা করবেন। সময় তো যায়নি, এখন আমরা অপেক্ষা করি। সেটাই হলো ব্যাপার। ব্রিগেডিয়ার হান্নান সাহেব, আপনার কাছে যেটা বলবো যে দেশের মানুষ তথাকথিত 2 বড় দলের কাছে জিম্মি, তারা এই 2 দলের অপশাসনে ক্ষুব্ধ, হতাশ। এই অবস্থার পরিবর্তন দরকার। আমি প্রথমে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব, তথাকথিত 2 দল না, না এটা হচ্ছে ডক্টর কামাল হোসেনের একটা উদ্ধৃতি আজকে উনি খবরে। যদি এখনো আমাদেরকে তথাকথিত বলেন, আমার বলার কিছু নাই। আমার দৃষ্টিতে আমি যেটা দেখছি, বিকল্প জোট হতেই পারে বা যে কোনো নামে জোট হতে পারে, কারণ নতুন শক্তি আসতেই পারে, আসতেই পারে, কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্যতা রাজনৈতিক দল হিসাবে আমরা অনেকে স্বীকার করুক আর না করুক, সেটা হলো আওয়ামী লীগ এন্ড বিএনপি, বিএনপি এন্ড আওয়ামী লীগ। আমি একটু ইন্টারপ্রিট সুবিধা হবে আপনার জন্য যে আমি বিশ্বাস করলাম আওয়ামী লীগ নতুন, আমরা যদি জনগণের কাছে গ্রহণযোগ্যতাকে ভোট হিসাবে হিসাব করি, তো এই দল তো এখনো ভোটে যায়নি। কাজেই অঙ্কের সাথে ব্যক্তি হিসেবে অনেকেই গেছে, না অঙ্কের সাথে ব্যক্তি হিসেবে অনেকে গেছেন, কিন্তু জোটের মধ্যে যারা নির্বাচন করেছে তাদের কেউ জিতছিলেন। এখন আমি যেটা বলতেছি, আপনি দেখবেন যারাই জোট করুক বা ইন্ডিভিজুয়ালি এককভাবে তারা রাজনীতি করুক,
তাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে কতটুকু, তাদের সংগঠন, বেসিক সংগঠন, বিএনপির নিজস্ব সংগঠন, আওয়ামী লীগের নিজস্ব সংগঠন, জামাতের নিজস্ব সংগঠন, জাসদের নিজস্ব সংগঠন, তারা জনগণের কাছে কতটুকু জনপ্রিয়, সেদিক দিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই যে জোট বা দলের যে ঘোষণাপত্র বা তাদের যে লক্ষ্য, মূল লক্ষ্য, সেটা জনগণ গ্রহণ করছে কি না। যে নতুন জোট যেটা আসছে তার মধ্যে নামগুলি যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকটা নাম মানুষকে বাংলাদেশের মানুষ চেনে, রাজনীতিবিদ হিসেবে তারা চেনে। এর মধ্যে ক্লিন ইমেজ অনেকের আছে, রাষ্ট্র পরিচালনার কোনো সেক্টরে অনেকের অভিজ্ঞতা আছে, আবার অনেকের একেবারেই নাই। কিন্তু যেহেতু তাদের, আমি বিএনপির কথাই নিচ্ছি, আমার ইউনিয়ন থেকে নিয়ে ওয়ার্ড পর্যায়ে আমার সংগঠন আছে, তৃণমূলে বিস্তৃত আছে আপনার আওয়ামী লীগ এবং বিএনপি। তৃণমূলে যাওয়ার যে সংখ্যাটা, যে যত নেতাকর্মীর দরকার হয়, এখন পর্যন্ত তার ধারে কাছে ওনারা নাই। সুতরাং আপনি যেটা বলছেন টাইম লাগবে, যদি ওনারা সেইভাবে প্রচার প্রপাগান্ডা করে, এবং ওনাদের যে মূল লক্ষ্য দেখলাম তাতে তো তারা এই সরকারের পতন চায় বা অপসারণ চায়, যেটা আমরাও চাই। সুতরাং আমরা বলতে পারি যে ওনারা যদি আত্মপ্রকাশ করেন এবং সঠিকভাবে কাজ করেন, তা আমরা যে আন্দোলন করছি তার একটা নিয়ামক শক্তি হিসেবে হয়তো ওনারা আত্মপ্রকাশ করবে। জনাব মাহমুদুর রহমান মান্না, প্রথমে আপনারা কি নিয়ামক শক্তি হতে চান কিনা? আর দ্বিতীয় প্রশ্ন আমার, আপনার দীর্ঘ রাজনৈতিক যে জীবনের যে বর্ণনা দিলেন মাননীয় মন্ত্রী, দুটো বিষয় আপনার কাছে। প্রথমে আমি জানতে চাই যে আপনারা নিয়ামক শক্তি হতে চান কিনা সরকার পতনের আন্দোলনে? রাজনীতি করছি যখন নিয়ামক শক্তি তো হতে চাই, কিন্তু এইরকম আবার বলি আকাশ কুসুম কল্পনা করছি না যে আজই আমরা কোনো নিয়ামক শক্তি। মানে কিছু জিনিস তো সবাই দেখছে, আমি বললেই তো সেটা আমার কথা সত্যি বলে প্রমাণিত হবে না। তবে রাজনীতির বিকাশ যদি আপনি দেখেন, আমি মনে করি এখানে ঠিক ব্যক্তি কথা নয়, আপনি একটা ভাবধারা, চিন্তা, আদর্শ গঠনের কথা বলবেন। তো সেটা যদি হয়, তো জনাব শাহজাহান খান মাননীয় মন্ত্রী, উনি হয়তো মাঝে মাঝে ভুলে যান, আমরা একই ব্যাচের ছাত্র, একই দল করতাম। ওখান থেকে উনি আওয়ামী লীগে আছেন, আমি আওয়ামী লীগে গেছিলাম, এখন এখানে আসছি। এই যে পরিক্রমাটা, কারো কারো কাছে মনে হচ্ছে লোকটা খালি দল বদল করে। ঠিক আছে, আমি দল বদল করি নাই, দলের কারণে দল ছেড়ে দিতে হয়েছে অথবা দল করতে পারিনি, কিন্তু কোনো জন্য ক্ষমতার জন্য যাইনি। আমি এটা একদম মানে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, দল ছেড়ে দিয়ে ক্ষমতার মধ্যে ঝাঁপিয়ে পড়লে আমি কাজ কোনোদিনও করি। আমার যখন মনে হয়েছে যে রাজনীতির এই বিষয়টা ঠিক নয়, তা সেটা নিয়ে লড়াই করার চেষ্টা করেছি, সেটাতে আমি টিকতে পারলে থেকেছি, না পারলে থাকিনি, সেরকম করে ঘটনাটা হয়েছে। তবে এর মধ্যে একটু ব্যক্তিগত একটা বিষয় আমার মনে করি যে এটা উনি খুব ভুল করে কথাটা বলেছেন, সেটা হচ্ছে জনাব আফম মাহবুবুল হক, উনি আমি মনে করি তাকে সম্মান করেন, আমাদের উভয়ই সিনিয়র লোক। অবশ্যই উনি মানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী আন্দোলনে প্রচুর অবদান আছে। ওনার ঘটনা হচ্ছে, ওনার সাথে আমার যে ডিফারেন্স হয়েছে সেটা হচ্ছে 80-র দিকে, আর উনি দেশ ছেড়ে গেছেন হার্ডলি ধরেন 3 বছর 4 বছর আগে। উনি সন্ধ্যার সময় হয়তো রামনা পার্কের দিকে হাঁটতে যাচ্ছিলেন বা কিছু একটা হয়েছে, পথের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা গেছে। একটা বেবি রিক্সাটা তাকে নিয়ে মেডিকেলে দিয়েছিল, তারপরে তার ব্রেইনের প্রচুর হ্যামারেজ ছিল। হ্যাঁ, শেষ পর্যন্ত তাকে তার স্ত্রী চিকিৎসার জন্যে মানে কোনো রকম, আমি জানি হয়তো আগে কোনো ব্যবস্থা ছিল, ক্যানাডাতে নিয়ে গেছেন, সেখানে ওই যে আপনার ইমিগ্রেন্ট হিসেবে ওইখানে আছেন উনি। এটার সাথে একেবারেই রাজনীতির কোনো সম্পর্ক নেই, একদম ভিন্ন বিষয়, এখানে নয় এটা। আমার কথা যদি বলেন, সেটা উনি খুব রাইটলি বলেছেন। আমি আমার অল্প বয়সে বৈজ্ঞানিক সমাজতন্ত্র দিয়ে আকৃষ্ট হয়েছিলাম, যেরকম উনিও হয়েছিলেন। তারপরে মানে সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে পূর্ব ইউরোপে যখন বিরাট বিপর্যয় হলো, তখন আমার কাছে থিওরিটিক্যালি এটা মনে হয়েছে যে প্র্যাকটিক্যাল জিনিসটা, আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি না। এখন সমাজতন্ত্রের প্রতি আমার কোনো বিরাগ নেই, সমাজতন্ত্রের কোনো বকাবকি করছি না, খুবই লফটি বড় বড় আইডিয়ালস আছে, সেগুলোকে আমি সম্মানও করি, কিন্তু সমস্ত মানুষকে যেরকম করে রেজিমেন্টেড করতে চাই, এই জিনিসটা হবে না, হয়নি বলে আসলে আমি মনে করি সমাজতন্ত্র সেরকম করে টেকেনি। সেই জায়গাতে আমি বরঞ্চ একটা নিটল গণতন্ত্রের কথা বলি, এবং এটাকে সাপোর্ট করার জন্য আমি মনে করি যে যখন আমি গণতন্ত্র বলছি, সেটাকে একটা সামাজিক গণতন্ত্র বলা উচিত, যে গণতন্ত্র সমস্ত সমাজের জন্য কল্যাণ করে, যেই গণতন্ত্র যেরকম ধনীর জন্য তার অধিকার নিশ্চিত করবে, গরিবের জন্য অধিকার নিশ্চিত করবে। যখন আওয়ামী লীগ আর বিএনপি গণতন্ত্রের লড়াই এরকম করে করতে যায় যে লেভেল প্লেইং ফিল্ড, মানে উভয়ই যেন ঠিক মতো নির্বাচন করতে পারেন, আমি মনে করি সংখ্যাটা এতটুকুর মধ্যে না, এটার বিস্তৃতি হচ্ছে যে এইখানে
সাধারণ গরিব মানুষও যাতে নির্বাচনে ভোট দিতে পারে, প্রয়োজনে একজন স্কুল শিক্ষক, তার হয়তো অত বেশি টাকা নেই কিন্তু সম্মানীয়, উনি যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, হয়তো জিততেও পারেন। এই যে গণতন্ত্রের বিষয়ে একটা কল্যাণধর্মী অর্থনীতির ভিত্তিতে এখন আসে ওয়ার্ল্ড এই আইডিয়াতেই চলছে, সেটা আপনি নিউ ইকোনমিক অর্ডার বলেন, যেটাই বলেন, সেই ভিত্তিতেই। এবং আমরা যখন এই কাজটা শেষ করুন। যখন এইটা আমরা করতে শুরু করেছি, আমি এই ধারাবাহিকতায় যেতে যেতে আমি এখনকার পজিশনটা খুব ক্যাটেগরিক্যালি আমি এরকম করে বলি যে আমি একদম নিখাদ নিপাট একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, যেটা সামাজিক নিরাপত্তা দেয় এবং একই সঙ্গে অর্থনীতির বিষয়টাকে আমি মনে করি একটা কল্যাণধর্মী অর্থনীতি হতে পারে, যেটা ইস্ট ইউরোপে আছে এবং যেগুলোকে ওয়েলফেয়ার স্টেট বলা হয়, সেরকম জিনিস মডেল করে করা যেতে পারে। যারা মাহমুদুর রহমান যেমনটি বলছিলেন যে নিখাদ নিটোল গণতন্ত্র, সেই গণতন্ত্রের আমাদের এখানে আছে কিনা বা থাকলে কতটুকু অভাব আছে, এই বিষয়টা আমি যাবো কিন্তু একটা বিরতির পর। দর্শক, আবার একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাচ্ছি, যেটা জনাব মাহমুদুর রহমান মান্না বলছিলেন, একটি নিটোল গণতন্ত্র যেটা দেশের জন্য দরকার। তো সবার আগে প্রাসঙ্গিকভাবে চলে আসে, যেমন আপনার দল, ক্ষমতাসীন দল বা কোনো দলের গণতান্ত্রিক চর্চার বিষয়টা যদি একটু বলেন। আর একটা হচ্ছে যে এখন ধরেন ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি অনেক দিন ধরে ঘোষিত হচ্ছে না, তো এই নিটোল গণতন্ত্রের সঙ্গে তো বোধহয় দলগুলির গণতন্ত্র বা গণতন্ত্র মনস্কতা একটা জরুরি বিষয়। নিটোল গণতন্ত্র ওনারা বলছেন, একসময় আমরা অধিক গণতন্ত্রের কথা বলতাম, জাসদ করতো যারা করতাম অধিক গণতন্ত্র। এই যে গণতন্ত্রকে নানাভাবে আখ্যায়িত করা, এইটাকে গণতন্ত্র গোলাপকে যে নামেই ডাকো, হ্যাঁ, যে নামেই আপনি ডাকেন। এখন প্রশ্নটা হলো যে মানুষের চরিত্রটা কি? মানুষের যখন চাওয়ার সাথে পাওয়া অসামঞ্জস্য হয়ে পড়ে, তখন কিন্তু মানুষ অস্থির হয়ে যায়। এই অস্থিরতায় রাজনীতিতে কিন্তু একটা রোগ, আপনার যেমন ব্যক্তি জীবনেও একটা রোগ অস্থিরতা, ঠিক রাজনীতিও দেখবেন একটা রোগ। সেই অস্থিরতার শিকার আমার মনে হয় মাহবুব সাহেবরা বা উনি নিজেও, মান্না সাহেবরা ওনার নিজেও। এই কারণে বললাম, আমি এর মধ্যে দেখলাম কয়েকদিন আগে যে ওই তোবা গ্রুপের যে গার্মেন্টসের আন্দোলন, অসন্তোষ, সেই আন্দোলনে হাঙ্গার স্ট্রাইক করলো, কিছু অংশ বাইরে থাকলো এবং সেখানে গিয়ে উনি বক্তৃতা করলেন শ্রমিকদের দাবি ইত্যাদির পক্ষে। কিন্তু আমি জানি যে 2009 সালে উনি অ্যাপারেলস কি নামটা, অ্যাপারেল ক্রাফটস, হ্যাঁ, এইটার বোধহয় চেয়ারম্যান, উনি নিজেই কিন্তু একজন গার্মেন্টসের মালিক এবং উনি গার্মেন্টসের মালিক হয়ে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল 2009 সালে। এবং 18টা অস্থিরতাটা বলতে হবে আপনাকে, উনি 18টা মামলার ওয়ারেন্ট কিন্তু আমার কাছে আছে, দেখছি আমি আর কি, আছে মানে আমাকে দেখাইছে আর কি শ্রমিকরা। এবং তারপরে 2012 সালে যে ওনাকে বলা হলো যে টাকা পেমেন্ট করার জন্য, সেই টাকাও কিন্তু উনি এখন পর্যন্ত পেমেন্ট করছেন কিনা আমি জানি না, ব্যবসায়িক ব্যাপার না। এইখানে ওই জায়গাটা দেখতে হবে, একজন মালিক সে শ্রমিকদের কাছে গিয়ে যখন সে বক্তৃতা করছে, এবং উনি আবার কি বলছেন, উনি কিন্তু আবার বলছেন যে আপনার শাহজাহান খান সে তো নৌপরিবহন মন্ত্রী, এখানে আসবে কেন? এই যে বিষয়টা, আমি তো যেটা মনে করি যে শুধু এটা না, আর একটা জিনিস উনি যেটা অত্যন্ত বলেছেন, এটা আমি একটু ব্যক্তিগতভাবে আহত হয়েছি এক জায়গায়, যে ওনাকে অবশ্য ওনার মতো একজন অভিজ্ঞ একজন ভালো কলামিস্ট, একজন মানবে নিশ্চয়ই আপনি ব্যক্তিগত আহত একটা না, ওনার কিন্তু আমার কোনো আক্রোশ নাই, সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ওনার সঙ্গে আমার, এখনো আছে, এখনো। আমার প্রশ্নটা কিন্তু অন্য ছিল, তবে উনি না, আমি একটু একটা এটা বলা দরকার, কারণ এই যে বললাম যে এটা তো প্রশ্ন আসছে অধিক গণতন্ত্র আর নিটোল গণতন্ত্র ইত্যাদি নিয়ে অস্থিরতায় মানুষ যখন ভোগে, তখন এই কাজগুলো করে মানুষ, সেটাই উদাহরণ দিচ্ছে আর কি। দেখেন একটা জিনিস, লঞ্চ ডুবার সঙ্গে আবার কি সম্পর্ক আমি বুঝলাম না। লঞ্চ ডুবলো, উনি বললেন তোবার লঞ্চ উদ্ধারের কোনো ব্যাপার নাই, তোবা নিয়ে উনি শাহজাহান খান মাতামাতি করছেন, গেল সেটা। লঞ্চের মালিক, শোনেন, লঞ্চের একটা মালিকানা নিয়ে প্রশ্ন উঠছে এবং বলছেন সেই লঞ্চটা কি আমার, এবং সেই লঞ্চ, হ্যাঁ, আমাদের পারিবারিক, ওটা পারিবারিক। এবং সেখানে উনি বলছেন যে সেই লঞ্চকে উনি মানে জরিমানা করা হয়েছে, এর কোনো ফিটনেস নাই।
কিন্তু আমি আজকে কাগজটা নিয়ে আসছি ওনার সঙ্গে আলোচনা, তো সেই কারণে ওনাকে দেখাবো আপনি শুধু homework যে করে এই এসেছেন যেমন। হ্যাঁ নিশ্চয়ই ওনাকে শুধু দেখাবো এইটা ওই জায়গার সবচেয়ে ভালো লঞ্চ এবং 230 ক্যাপাসিটি। শুধু তাই না, কিন্তু এই লঞ্চটি কিন্তু আপনার ইয়ে ছিল ওই সনদ, উনি বলছেন ফিটনেসের জন্য জরিমানা হয়েছে, ঠিক আসলে আছে, তা না। সেটা- ফিটনেস সেটা বলবো। 31/8 ছিল, আমরা যদি জরিমানা যেটা হয়েছে আমার হাতে সেটা আর হলো যে আমার হাতে মেয়াদ অল্প উত্তীর্ণ, সময়। মেয়াদ উত্তীর্ণ এখানে বলা গেছে যে ত্রুটিপূর্ণ মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র। ঠিক আছে, না, আমি আমি কথাটা এই কারণে বললাম, হ্যাঁ। এই অস্থিরতাগুলো কিন্তু ওনাদের মধ্যে কাজ করে। আপনার- সেই কারণেই আমি মনে করি যে আসলে ওনারা অন্ধকারে যেমন আগে শুরু করেছিলাম, অন্ধকারে কিছু রাজনীতিবিদ যেমন পথ হাঁটতে বেড়ায়, ওনারাও পথ হাঁটতে বেড়াচ্ছে। আপনি যদি দলে গণতন্ত্রের বিষয়টা হ্যাঁ, একটু বলেন। দলের মধ্যে গণতন্ত্র আমরা চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত আজকে যেমন বিভিন্ন জায়গায় আমাদের জেলা পর্যায়ে কমিটি এবং থানা পর্যায়ে, ঢাকা উপজেলা মহানগর পর্যায়ে কমিটি। সেগুলো হচ্ছে। এবং আমি আমার নির্বাচনী এলাকায় একটা ইউনিয়ন পর্যায়ে আমরা অলরেডি আমাদের সংগঠন শুরু হয়েছে। আওয়ামী লীগের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখতে। ঢাকা সিটি মানে সিটিতে এর একটা নানা ধরনের এক মিনিটে শেষ করতে জটিলতা হবে, থাকে, যে কারণে হয়তো এটা এখনো করতে পারেনি। আমার বিশ্বাস এটা করে ফেলবেন তাড়াতাড়ি। একই প্রশ্ন ব্রিগেডিয়ার হান্নান শাহ আপনার কাছে। আপনাদের ঢাকা মহানগরী কমিটি একটা হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি কিন্তু হয়নি, মানে দলের ভেতর পুনর্গঠনের বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আমাদের নেত্রীর নির্দেশনা হলো এটা তৃণমূল পর্যায় থেকে করতে হবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে করে আসতে হবে। ইতিমধ্যে আমরা কয়েকটি ওয়ার্ড সম্পন্ন করেছি, আমাদের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা আশা করছি যে আমরা সেটা করতে পারবো। কিন্তু গত 2-3 দিন ধরে একটা নূতন মাত্রা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেটা কি, যেই ওয়ার্ডেই আমরা এখন বসে একটা কাউন্সিল করা বা আলোচনা করতে চাই, সেখানে পুলিশ গিয়ে হাজির হয়, ডিবি গিয়ে হাজির হয়, এবং সরকারের তরফ থেকে আমাদের সেই জায়গায় কাউন্সিল করা বা কোনো আলাপ আলোচনা করে যে একটা কমিটি করব, তাতে বাধা দেওয়া হচ্ছে। আমি এতে তীব্র প্রতিবাদ জানাই। এবং মাননীয় মন্ত্রী যেটা বললেন যে গণতন্ত্রের কথা, ওনারা তো গণতন্ত্র বিশ্বাস করে না, ওনারা তো বাকশালে বিশ্বাস করতো, যার প্রতিবাদে ওনারা জাসদ করতো। যেহেতু বাকশাল যে কোনো কারণে বন্ধ হয়েছে, তারপরে উনি আওয়ামী লীগে গেছেন, উনি আর যান নাই। উনিও গিয়েছিলেন, হান্নান ভাই একটু সরে ভুলে গেল। না, আমি না। আপনার কারেকশন দেই, আমি আপনাকে বেশি কথা বলবো না। সময় কারেকশন নেই, এই হ্যাঁ। আমার যে সময় কিন্তু বাকশাল, না না, আপনাকে আপনি বলবেন বাকশাল, আপনি যেটা বললেন জি। যে বাকশাল আমরা গণতন্ত্র, এটা কিন্তু বাকশাল হচ্ছে অনেক পরে। আপনি যেটা বলছেন আমরা যখন জাসদ করছি তার অনেক পরে যাই হোক, এই রং ইনফরমেশন না, না, না আমি দেওয়া কোনো ভালো। রং ইনফরমেশন দিচ্ছি জি, না। জি, please। যখন Wrong বাকশাল হয় তখন জাসদ ছিল, না ছিল, কিন্তু ছিল, জাসদ হচ্ছে তারা অনেক নিজেকে আগে, বিলুপ্ত করে 72 নাই। সালে। সরকার বিলুপ্ত করে দিয়েছিল সকল রাজনৈতিক দল। পরশুদিন টেলিভিশনে আমি দেখলাম ডেভিড ফস্টারের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক যে মিনিট আছে আলোচনা, আমার, বলুন। ঠিক আছে, সেখানে উনি বললেন যে ওনার পিতার যে অসমাপ্ত কাজ উনি সমাপ্ত করবেন। তো আমাদের দৃষ্টিতে রাজনৈতিকভাবে আমরা দেখি যে ওনার পিতার অসমাপ্ত কাজ হলো বাকশাল কায়েম করা। সেটা যদি উনি করতে চান, তাহলে তো প্রথম যেটা করতে হবে সেটা হলো আওয়ামী লীগকে ডিসব্যান্ড করতে হবে, যেটা ওনার পিতা করেছিলেন। এটা হলো 1। 2, গণতন্ত্রের আমাদের যে এই সরকার বিরুদ্ধে অভিযোগ যে জনগণের যে অধিকার, ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে, হাইজ্যাক করেছে, অনেকে বলে এটা ডাকাতি করেছেন এই 5ই জানুয়ারির নির্বাচনে। ওনারাও সেই ব্যাপারে একমত যে সুষ্ঠু নির্বাচন হয়নি। সুতরাং এই জনগণের এই দাবি আদায় করার জন্যে আমরা জোটগতভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি মান্নান সাহেবকে ধন্যবাদ জানাই, অন্যদের বলি আপনারা ভালো কাজ শুরু করেছেন। আসুন, এই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, এই সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে আমরা তাদেরকে সরিয়ে জনগণের অধিকার আবার পুনঃপ্রতিষ্ঠা করব। যেন মাহমুদুর রহমান, না আপনার অনেক কিছু বলার আছে, কারণ মাননীয় মন্ত্রী বেশ কিছু কথা বলেছেন। এই সময়ে সেটা সম্ভব না, আমি বিরতির পরে আপনার কাছে আসছি জবাবগুলোর জন্য। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আরও একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার RSRM 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় জোট, মহাজোট, বিকল্প জোট। যারা মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে চলে আসে, আমার সময় খুব কম, সরাসরি চলে আসলাম। যে মাননীয় মন্ত্রী যেসব বলছিলেন, উনি অনেকগুলো কথা বলেছেন, তো আমি খুব সংক্ষেপেই বলার চেষ্টা করব এবং যত কমের মধ্যে পারা যায়। প্রথম হচ্ছে যে আমি একজন অস্থির চিত্ত মানুষ, এটা আমি
খুব শুনিনি, আজকে শুনলাম একদম, তাও মিডিয়ার মধ্যে। তবু আমি মনে করি যে হি ওয়াজ এ ফ্রেন্ড, এবং আমি ওনাকে এখনও বন্ধুই মনে করি। মন্ত্রী হয়েছেন তো কি, নিশ্চয়ই দায়িত্ব আরও ভালোভাবে পালন করবেন। বলেছেন যেটা আমি মনে রাখবার চেষ্টা করবো, রাজনীতিতে ব্যক্তিগত অন্য জায়গাতে অস্থিরতার প্রশ্রয় কারোই দেওয়া উচিত নয়, কারোই, আই রিপিট, কারোই দেওয়া উচিত না। উনি এটা প্রসঙ্গ করেন, যেটা বললেন এই তোবা গ্রুপের বিষয়টা নিয়ে, এটা হলো আমি দুবার গেছি যখন তারা অনশন করে, এবং আমি মনে করি উনি নিজেও বলবেন যে বেতনের দাবিতে শ্রমিক অনশন করছে, তার সাথে একাত্মতা ঘোষণা করার মধ্যে কোনো দোষ নেই। এটা কারো পক্ষে বিপক্ষে কিভাবে যায় সেটা পরের বিবেচনায়। কিন্তু উনি যেটা আমি মালিক তো ছিলাম এসব গার্মেন্টস ফ্যাক্টরি, আমি প্রায় 5 বছর আগে ওই ব্যবসা একদম ছেড়ে দিয়েছি, এবং উনি যে ঘটনাটা বলেছেন সেই ঘটনাটাও সত্যি বলেছেন। আমার নামে এরকম একটা ওয়ারেন্ট হয়েছিল, একটা বা দুইটা আমি জানি না, হতে পারে, কিন্তু এটা আমি জানতাম না। মানে এরকম হয় কি যে ধরেন যেমন একটা সংগঠন আছে আওয়াজ, বা এরকম কতগুলো সংগঠন আছে, তারা কারো করে নামে, মালিকের নামে একটা মামলা করতে পারে। অনেক মামলা হয় যে মালিক জানেই না হয়তো, কিন্তু ওয়ারেন্ট হয়ে গেছে আমার নামে, মানে কোর্টে সমন হয়েছিল, আমি জানতাম না, যেহেতু আমি যাইনি এই জন্য হয়েছে, আমি জানবার পরে গিয়েছি। এবং উনি এখন বলছেন যে এই পেমেন্ট এখনও বাকি আছে, কিন্তু আমার যতদূর মনে আছে এই পেমেন্টটা সেটেল করা হয়েছিল, যদিও তাদের দাবি টাবি বেশি ছিল, একটা ইয়ের মধ্যে ছিল, কিন্তু অ্যামিকেবলি সেটেল বেশি পেমেন্ট দেওয়ার পরে, না হলে আমি 5 বছর আগে মালিকানা ছেড়ে এরকম করে আছি কেমনে। তারপরেও যেহেতু উনি বলেছেন হি ইজ এ মিনিস্টার, যদি এটা থাকে তাহলে আমি বলবো এরকম যারা আমার কাছে সত্যি সত্যি যদি টাকা পান, আমি যদিও নাই, কোম্পানিতে নাই, বাট আই উইল ডেফিনেটলি পে দেম ব্যাক। কিন্তু এরকম ঘটনা আমার কাছে আর কেউ বলেননি। লঞ্চের ব্যাপারটা যেটা বলে, লঞ্চের যে কথাটা বলেছেন, এইটা মানে উনি তো শুনেছেন হয়তো, পত্রিকাতে আমার বক্তব্য বা কিছু দেখেছেন, এটা নিউজ হয়েছিল যে 1 নম্বর হচ্ছে এই লঞ্চটার ফাইনাল ওভারলোডিং হয়েছিল যে স্টেশনে, সেটা হলো ওনার বাড়ির ওখানে। 2 নম্বর হচ্ছে যে লঞ্চের সার্টিফিকেটের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে তার মেয়ের নামে একটা লঞ্চ, যেটার আপনার ফিটনেস সার্টিফিকেট, এটা কিন্তু পত্রিকায় কিন্তু বলেছেন পারিবারিক, হ্যাঁ ওই তো মেয়ের নামে ছিল, এটা মালিক পত্রিকায় আসছে যা, তার ভিত্তিতে বলেছি। বাট উনি ক্লারিফিকেশন দিলেন, তাহলে কোনো সমস্যা নেই। আমি মনে করি সেটা তখন দিলে হতো, এখনও দিয়েছেন, আমি ক্লারিফিকেশন অ্যাকসেপ্ট করছি না, সেরকম নয়। তবে একই সঙ্গে ওই নিউজটার দিকে বলি যেখানে বলেছে একজন মন্ত্রী, তিনি শ্রমিক নেতা, তিনি মালিক, এবং তিনি মন্ত্রী, এবং তিনি সব নেগোশিয়েট করেন প্রথম আলোর, এটা আমি কয়েকবার রেফার করেছি। এই কারণে উনি কোনো জায়গার ডিউটিতে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন কিনা, যখন উনি, আমার সময় শেষ হয়ে আসছে, শেষ করে আমি 1 সেকেন্ডে বলেছি, যখন তিনি তোমার মালিকের সাথে নেগোশিয়েট করছেন, সেই সময় ওই লঞ্চের ঘটনাটা ঘটেছে, উনি এখানে ব্যস্ত ছিলেন, এটাই বলেছি আমি। মানে মন্ত্রী 1 মিনিট না, 1 মিনিটে শেষ করবো। নেগোসিয়েশন করা তো খারাপ না, নেগোসিয়েশন করাটা তো ভালো, এবং এটা তো নিশ্চিত আপনি স্বীকার করবেন যে তোমার মালিকের ওই অনশন ধর্মঘটে কিন্তু বেতন মজুরি আদায় হয় নাই, তার জন্য কিছু হোম ওয়ার্ক করতে হয়েছে, ফিল্ড ওয়ার্ক করতে হয়েছে, এবং 3 মাসের বেতন সহ ওভারটাইম আমরা পেমেন্ট করেছি। এখন এই ঈদের আগেই আবার বোনাস এবং আরও কিছু টাকা এটা পেমেন্ট করা হবে। তা এইটা তো করা আমার মনে হয় যে এটা তো খুব খারাপ কিছু কথা না আর কি। আরেকটা বিষয় হলো যে আমরা যেটা মনে করি সেটা হলো যে একজন মন্ত্রী হয়ে শ্রমিক রাজনীতি করা যাবে না, বা ব্যবসা করা যাবে না, বা পরিবারের কেউ করতে পারবে না, এটা কিন্তু ঠিক না। সেটা আমি হ্যাঁ, সেটা হলো যে এই যে ভ্রান্ত ধারণাটা, এই ধারণা কারোই অস্পষ্টভাবে কিছু বলা অনুচিত। তবে শেষ সময় আমি শুধু এটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে ক্ষমতায় যাবার জন্য 20 দল, তখনই 19 দল 2013 সালে যে কর্মকাণ্ড করেছিলেন, তখনকার কর্মকাণ্ডগুলো, যে পেট্রোল বোমা মারা, মানুষ হত্যা করা ইত্যাদির মধ্য দিয়ে তারা যে ক্ষমতায় যাওয়ার যে একটা মানে পায়তারা করেছে, একইভাবে পাকিস্তান, একইভাবে দেখেন পাকিস্তানেও কিন্তু যে আন্দোলনটা তারা করলো, সেই আন্দোলন তারা কিন্তু সফল হতে পারলো না। এখন নতুন জোটকে কি আপনি ওয়েলকাম করছেন কিনা? আমি নতুন জোটকে কেন, প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমি স্বাগত জানাবো, জনগণের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য। তবে আদর্শের ভিত্তিতে ঐক্য হয়, এটা আমি বিশ্বাস করি। যারা আদর্শের মিল নেই তাদের সঙ্গে কি ঐক্য হবে আমি জানি। মন্ত্রী মহোদয় একটু বলার সুযোগ, লাস্ট মিনিট। আমাদের সম্পর্কে বলা হলো 19 দল সম্পর্কে যে বিগত দিনের আন্দোলনে আমরা এটা করেছি ওটা করেছি, ওনারা ভুলে যান যে ওনারা কী কী করেছেন। তাই বলে আমি জাস্টিফাই করি না, কিন্তু যেভাবে ওনারা অগণতান্ত্রিক পন্থায় এবং স্বৈরাচারী মেথড নিয়ে ওনারা গতবার ওই বৈতরণী পার হয়েছেন, জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে যে একটা ধারাবাহিক সংবিধান ধারাবাহিকতার জন্যে তারা নির্বাচন করছেন। বিএনপিও করেছিল,
ধারাবাহিকতার নির্বাচন এবং 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল। ওনারা ধারাবাহিকতার প্রতিশ্রুতি জনগণকে দিয়ে রাখে নাই। আর বিরোধী দলের সকল নেতাকে জেলে রাখবেন, নেত্রীকে বালুর ট্রাক দিয়ে বন্ধ করে রাখবেন, আর দেখামাত্র গুলির অর্ডার দেবেন, রাস্তায় বসা মাত্র তাকে ধরে ওই ভ্রাম্যমাণ আদালতে জেলে দেবেন। তো এইসব পদ্ধতি আপনারা আমাদেরকে দেখিয়েছেন, আমাকে শেষ করতে হবে। আমি শুধু এটা বলবো, ওই রাস্তা থেকে নিপীড়নের রাস্তা থেকে নতুন ফিরে জোটকে আসেন। ওয়েলকাম। আপনারা সন্ত্রাসের আমরা সন্ত্রাসের ধারা সন্ত্রাস বন্ধ করি না। করেন, গণতান্ত্রিক আন্দোলন আমার সময় আপনারা কত করেছেন, গণতন্ত্রের তার ধারায় হিসাব আসেন, কত দেবো? তাহলে নির্বাচন না করে ভুল করছেন না, এটা না, কোনো ভুল করি না, ওটা তো নির্বাচনই হয় না। না, ঠিক আছে। সুতরাং আপনি এমন নতুন একটা জোটকে কথা আপনি বলবেন, আমি এটা আপনার কাছে আশা করি না। আপনি বলেছেন আদর্শ ভিত্তিক রাজনীতি করেন, এটা কি কোনো নির্বাচন হয়েছে? নতুন জোটকে কি আপনি অবশ্যই। ওয়েলকাম আমি করেন কিনা? নতুন জোটকে ওয়েলকাম করি। জি। যে কোনো শক্তি, এই বর্তমান সরকারের যে অপশক্তি সরকার, এই সরকারের বিরোধিতা করবে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। 1996 আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার সময় শেষ হয়ে গেছে, আমার সময় শেষ। সেই নির্বাচনে আপনারা দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথির সাথে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।